আসসালামু আলাইকুম। আশা করি সবাই ইনশাল্লাহ ভালো আছেন। আমি গত ক্লাস নিয়েছিলাম বেশ কিছুদিন আগে, এবং ওই দিন আপনাদেরকে আপনাদের নবম দশম শ্রেণীর যে পদার্থবিজ্ঞান বই আছে, ওই বইয়ের চ্যাপ্টার 4 আমরা পড়ছিলাম। চ্যাপ্টার 4 ছিল আপনাদের হচ্ছে কাজ শক্তি ক্ষমতা। আজকে আমরা চ্যাপ্টার 5 শুরু করব, এবং আমি চেষ্টা করব চ্যাপ্টার 5, 6 দুটা পড়াতে। সো গত দিনও যেমন ক্লাসের আগে কিছু ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছিলাম, আজকেও আমার ক্লাসের আগে কিছু ইনস্ট্রাকশন আছে। ইনস্ট্রাকশন নাম্বার 1 হচ্ছে, আমি যতক্ষণ পড়াবো পড়ানোটার দিকে মনোযোগ দেন। এটা হচ্ছে প্রথম ইনস্ট্রাকশন, সবচেয়ে ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন। কিছু লিখতে হবে না। কেন? যারা গত ক্লাস করছেন তারা খেয়াল করবেন যে আমি ক্লাসের পরপরই আমি যা পড়াচ্ছি, যা যা লিখতেছি সবকিছু স্লাইড আকারে দিয়ে দিচ্ছি। সো আপনাকে কিছুই তুলতে হবে না। সবকিছুই যা লিখবো আমি সব আপনাদের জন্য আমি আলাদা স্লাইড পিডিএফ আকারে দিয়ে দিব। 1। 2 নাম্বার হচ্ছে, আজাইরা কমেন্ট করেন না। না, আপনাদের আজাইরা কমেন্টের কোনো ভ্যালু নাই। ভ্যালুলেস আজাইরা কমেন্ট করেন না। যেটা কাজের সেটা করেন। বুঝতে পারছেন? আর আরেকটা ইস্যু হচ্ছে, আমি লাস্ট ক্লাসের মানে হচ্ছে সবগুলো কমেন্ট দেখছি। দেখেন, আমি তো স্ক্রিনে আছি, আমার সামনে এই যে ফোনটা আছে না, আমি যখন আপনাদেরকে পড়াচ্ছি, আমি কিন্তু পড়ানোর পাশাপাশি আমি ফোনের স্ক্রিনে খেয়াল রাখতেছি যে আসলে কে কি বলতেছেন না বলতেছেন। আমি কমেন্ট দেখি। কমেন্ট যে দেখি না তা না, আপনাদের ওই দিন কমেন্ট দেখলাম যে আমি আমার মতো করে পড়িয়ে যাচ্ছি। হ্যাঁ, আমি আমার মতো করে পড়িয়ে যাব, এই কারণে আমি ধরে নিচ্ছি যে আপনারা ক্লাস 9, 10 পড়ে আসছেন। তো আমার এখনকার যে ক্লাসটা, এই ক্লাসটা হচ্ছে ক্লাস 9, 10 এর সিলেবাসের উপরে, 9, 10 এর যে বইটা আছে সেই বইয়ের উপরে। একটা জিনিস খেয়াল রাখতে পারেন। দেখেন, আমি দেখাচ্ছি। আমি এই যে আপনাদের যে ক্লাস নিচ্ছি, আমার ব্যাকগ্রাউন্ডে খেয়াল করেন, এটা হচ্ছে আপনাদের ক্লাস 9, 10 এর বই। সো আমি ক্লাস 9, 10 এর বইয়ের সিলেবাস অনুযায়ী সেটা থেকে কি কি জিনিসপত্র হতে পারে সেই জিনিস আমি আপনাদেরকে গত ক্লাসেও পড়িয়েছি, আজকেও পড়াবো। সুতরাং আপনি 9, 10 এর কিছু যদি না বুঝে থাকেন, সেটা আসলে এখানে ক্লাসরুমে প্রশ্ন করে লাভ নাই, এই কারণে যে আমাদের এই ক্লাসটা হচ্ছে আপনাদের কলেজ অ্যাডমিশনের জন্য। সো 9, 10 এর যে পড়াগুলো আছে সেই পড়াগুলো থেকে কিভাবে ক্যালকুলেটর ছাড়া এমসিকিউ হতে পারে তার উপরে। সুতরাং এখন ধরেন 9, 10-এ ভাইয়া আমি কনসেপ্টটা বুঝি নাই, সেটা ভাইয়া বা আপু এখনকার এই অল্প সময় আমি বুঝাতে পারবো না। তো এই টাইপ কোশ্চেন গুলা করে আসলে নিজেদের মনোযোগী আপনাদের নষ্ট হবে। ঠিক আছে? যাই হোক, তো মানে ইনস্ট্রাকশন গুলা দিয়ে দিলাম, চেষ্টা করবেন ফলো করতে। আমরা পড়ালেখায় ঢুকে যাই। পড়ায় ঢুকে আমি অ্যাকচুয়ালি শুরু করব যেটা দিয়ে, আজকে আজকে আমরা শুরু করব হচ্ছে পদার্থের অবস্থা এবং চাপ দিয়ে। এবার এইখানে আমি একটা মজার ইনফরমেশন দিয়ে পুরো ক্লাসটা শুরু করব। মজার ইনফরমেশনটা হচ্ছে, আপনাদের বই ইনফরমেশনটা দেওয়া ছিল, কিন্তু আমি ওটা দিয়ে যাত্রা শুরু করব। দেখেন, পদার্থের অবস্থা ও চাপ চ্যাপ্টারটায় আপনারা কি কি পড়ছেন সেটা একটু দেখি। প্রথমে পড়ছেন আপনারা ঘনত্ব নিয়ে পড়ছেন, আয়তন নিয়ে পড়ছেন। আয়তন ঘনত্বের পরে পড়ছেন কি নিয়ে? প্লবতা নিয়ে। এরপর আর্কিমিডিসের সূত্র, এই জিনিসপত্রগুলো নিয়ে পড়ছেন। আমি শুরু করব একটা খুব মজার ইনফরমেশন দিয়ে। সেই মজার ইনফরমেশনটা হচ্ছে, আপনি ধরেন একটা স্ট্র দিয়ে কোনো কিছু টান দিচ্ছেন, স্ট্র দিয়ে টেনে আপনি পানি বা অন্য কোনো একটা কিছু খাচ্ছেন। প্রশ্নটা হচ্ছে, সর্বোচ্চ কত লম্বা একটা স্ট্র দিয়ে পানি টেনে নেওয়া যাবে? সো প্রশ্নটা হচ্ছে, সর্বোচ্চ কত লম্বা একটা স্ট্র দিয়ে পানি টেনে নেওয়া যাবে। এটা আপনাদের বইয়ের সিলেবাসের এবং বইয়ের ভিতরেই দেওয়া আছে, এবং অ্যান্সারটাও যারা করে আসছেন তারা জানেন 10.3 মিটারের মতো। তো আমরা এই প্রশ্নটা দিয়েই যাত্রা শুরু করি আজকে, যে সর্বোচ্চ কত মিটার লম্বা একটা স্ট্র দিয়ে, সর্বোচ্চ কত মিটার লম্বা স্ট্র দিয়ে পানি টেনে নেওয়া যাবে। অবশ্যই মুখের সাহায্যে, পাম্পের সাহায্যে না। তাহলে এইটা আমরা অ্যান্সার করার চেষ্টা করি। আমি আপনাদেরকে এটার কনসেপ্টটা আগে বুঝিয়ে নেই, যে এই যে কোশ্চেনটা করলাম এই কোশ্চেনের কনসেপ্টটা কি। অ্যান্সারটা করার আগে আমি কোশ্চেনের কনসেপ্টটা আপনাদেরকে বুঝিয়ে বলতেছি। আপনি যখন মুখ দিয়ে টান দিচ্ছেন, আমরা যখন টান দিই, টান দিচ্ছি, টান যখন দিচ্ছি তখন মুখের ভিতরে ভ্যাকুয়াম বা বায়ুশূন্য অবস্থা তৈরি হয়। এখন দেখেন, বাইরে একটা বায়ুমণ্ডলীয় চাপ আছে, কিন্তু আমার মুখের ভিতরে কি বায়ুমণ্ডলীয় চাপ নাই। মুখের ভিতরে এখন আমি বায়ুশূন্য অবস্থা করছি। আমি আরেকবার রিপিট করতেছি, আমরা যখন স্ট্র দিয়ে টান দেই, কেন অ্যাকচুয়ালি পানিটা বা তরলটা আমাদের মুখে আসে স্ট্র দিয়ে টান দেওয়ার ফলে?
আমি যখন টান দিচ্ছি, টানটা দিলাম, মুখের ভিতরে আমি বায়ুশূন্য অবস্থা তৈরি করে ফেলছি। এখন মুখের মধ্যে যখন বায়ুশূন্য অবস্থা হচ্ছে, বাইরে তরলের উপরে কার চাপ আছে? বায়ুর চাপ আছে, কিন্তু মুখের ভিতরে কোনো চাপ নাই। চাপের একটা ব্যবধান তৈরি হয়ে গেছে না? তাহলে চাপের যদি ব্যবধান তৈরি হয়, এই চাপের ব্যবধানের কারণে উচ্চ চাপের জায়গা থেকে নিম্ন চাপের দিকে তরলটা প্রবাহিত হয়। তরলের প্রপার্টি বা ধর্ম হচ্ছে সবসময় সে উচ্চ চাপ থেকে কোন দিকে যাবে? নিম্ন চাপের দিকে যাবে। তাহলে উচ্চ চাপ থেকে নিম্ন চাপের দিকে তরলটা যাচ্ছে। এখন আমরা যদি জিনিসটাকে একটু ম্যাথমেটিক্যালি প্রকাশ করতে যাই, দেখেন আমার ধরেন একটা পাত্র, এটা একটা পাত্র, এই পাত্রে পানি আছে, পাত্রে পানি আছে। আপনার এরকম একটা স্ট্র, এই স্ট্র দিয়ে পানিটাকে টেনে তুলবো। এখন দেখেন এইখানে এই যে বায়ুমণ্ডলের যে চাপ, সেই চাপটা হচ্ছে পি। আর এইখানে আপনার মুখের ভিতরে, মুখের ভিতর আপনি যখন টান দিচ্ছেন তখন চাপ হয়ে গেছে জিরো। তাহলে চাপের ব্যবধান ডেল পি, এটা ডিরেক্টলি হচ্ছে পি মাইনাস জিরো। এখন তাহলে এই চাপের ব্যবধানের কারণে পি মাইনাস জিরো মানে পি, পি ইকুয়ালস টু আবার কত? এইচ রো জি। এখন আমরা নরমালি যদি ক্যালকুলেটর ছাড়া আমাদেরকে ক্যালকুলেট করতে হয়, তখন এটাকে বলা হয় অ্যাপ্রক্সিমেশন। জিনিসটা খেয়াল করেন, আমি গত ক্লাসে ক্যালকুলেটরের ব্যবহার নিয়ে তেমন কথাবার্তা বলিনি। এই কারণে বলিনি, গত ক্লাসে আমি আপনাদেরকে পড়া সম্পর্কে ধারণা দিচ্ছিলাম। আজকে আমি এই যে পড়ার পাশাপাশি ক্যালকুলেটরের ব্যবহার বিধি কিরকম, ক্যালকুলেটর ছাড়া কি করতে হয় সেই জিনিসগুলো দেখায় দিব। আমি এখন আমার হাতে ক্যালকুলেটর নাই, তাহলে পি কে যদি আমরা এক্সাক্ট মানটা চিন্তা করি যে 76 সেন্টিমিটার পারদ-চাপ, সর্বনাশ হয়ে যাবে, কারণ আপনি ক্যালকুলেটর ছাড়া এই ক্যালকুলেশনগুলো করতে পারবেন না। তো আমরা পিটাকে এক বায়ুমণ্ডলীয় চাপ, নরমালি দেখেন এক অ্যাটমসফিয়ারিক প্রেসার, এক বায়ুমণ্ডলীয় চাপ ইকুয়ালস টু কত? 101.325 প্যাসকেল। যারা পড়ছেন তারা এটা জানেন। এখন এক বায়ুমণ্ডলীয় চাপ যদি এত প্যাসকেল হয়, আমরা এটাকে 1 লাখ ধরে নেই, আমরা অ্যাপ্রক্সিমেশন করি, অ্যাপ্রক্সিমেশন করি এটাকে 130 প্যাসকেল অ্যাপ্রক্সিমেট ভ্যালু। তাহলে পি হচ্ছে 100,000। এইচ কত? আমার এইচটা বের করতে হবে, কত উচ্চতায় কি নিচ্ছি আমি? পানি টেনে নিচ্ছি, পানির ঘনত্ব কত? 1000। এবার জি এর মান কত বসাবো? 10 বসাবো। 9.8 এর খুব কাছাকাছি ভ্যালু কি 10 না? তাহলে এইচ এর মান আসবে কত? 10 মিটার। তার মানে আপনি 10 মিটার উচ্চতায় পানিটাকে কি দিয়ে টেনে নিতে পারবেন? স্ট্র দিয়ে টেনে নিতে পারবেন। প্রথম ঝামেলা আমাদের হয়ে গেল। এখন দেখেন, আমি যদি 10 মিটার উচ্চতায় পানিকে টেনে নিতে পারি, এখান থেকে সেকেন্ড একটা কোশ্চেন চলে আসবে। আমি 10 মিটার উচ্চতায় পানিটাকে টেনে নিতে পারতেছি, তার মানে প্রত্যেক 10 মিটার ব্যবধানে পানির যে চাপ, সেটা এক বায়ুমণ্ডলীয় চাপ পরিমাণ চেঞ্জ হবে। অ্যাগেন ইনফরমেশনটা আমি বলতেছি, এটা আপনাদের বই কিন্তু দেওয়া ছিল। আপনাদের বইয়ে তিমি মাছের একটা অঙ্ক ছিল, চলেন আমি অঙ্কটা দেখাই, অঙ্ক দেখায় তারপর হচ্ছে আবার বুঝাই বলি। আপনাদের বইয়ে খুব সম্ভবত আরেকটু নিচের দিকে যাই আমরা, তিমি মাছের একটা অঙ্ক ছিল। এই যে দেখেন, প্রশ্নটা খেয়াল করেন, তিমি মাছ সমুদ্র পৃষ্ঠ থেকে 2100 মিটার গভীরতায় যেতে পারে, সেটি কত চাপ সহ্য করতে পারে? এখন এই যে কোশ্চেনটা আছে, এই কোশ্চেনে খেয়াল করেন, তিমি মাছের জন্য চাপ পি সমান কত মিটার গভীরতায় যেতে পারতেছে? 2100 মিটার গভীরতায় যেতে পারতেছে। নিচে ভাগ করা হয়েছে 10 মিটার পার অ্যাটমসফিয়ারিক প্রেসার। তার মানে প্রত্যেক 10 মিটারে এক বায়ুমণ্ডলীয় চাপের পরিবর্তন হয়। এইটা আবার আমরা একটু দেখি যে প্রত্যেক 10 মিটারে কিভাবে এক বায়ুমণ্ডলীয় চাপের পরিবর্তন হয়। সো পানিতে প্রতি 10 মিটার গভীরতায় এক বায়ুমণ্ডলীয় চাপের পরিবর্তন হয়। সো এই ইনফরমেশনটা এখন আমরা দেখব যে পানির নিচে প্রতি 10 মিটার গভীরতায় এক বায়ুমণ্ডলীয় চাপের পরিবর্তন হয়। এখন এটাও কিন্তু আসলে এক্সাক্ট ভ্যালু না, এটাকে বলা হয় অ্যাপ্রক্সিমেট ভ্যালু, প্রায় কাছাকাছি মান, একদম এক্সাক্ট
সরাসরি মান না, এটা কাছাকাছি মান, আসন্ন মান। কেন 10 মিটার গভীরতা বলতেছি? দেখেন আমরা জানি পি ইকুয়ালস টু এইচ রো জি, প্রেসার যেটা আছে সেই প্রেসারটা হচ্ছে এইচ ইন্টু রো ইন্টু জি। তাহলে আমার 10 মিটার গভীরতার জন্য যে চাপটা, এইচ হচ্ছে 10 মিটার, কোথায় দেখতেছি? পানির তলায়। রো হচ্ছে 1000, এবং জিটাকে কিন্তু আমি 10 ক্যালকুলেট করতেছিলাম একটু আগে। কেন? যেহেতু আমার হাতে ক্যালকুলেটর নাই, ক্যালকুলেটর ছাড়া কাজ করতে হবে, তাহলে আমি কি করব? অ্যাপ্রক্সিমেট ভ্যালু বসায় কাজ করব। দেখেন তো 1 লাখ চলে আসছে না? 1 লাখ প্যাসকেল। একটু আগে কি বলছিলাম? এক বায়ুমণ্ডলীয় চাপকে আমরা কত ধরে কাজ করব? 1 লাখ প্যাসকেল ধরে কাজ করব। সুতরাং আমার যখন ক্যালকুলেটর থাকবে না, তখন বুদ্ধিমানের মতো আমরা যে কাজ করব সেটা হচ্ছে কিছু কিছু জায়গায় আমরা ভ্যালুগুলোকে অ্যাপ্রক্সিমেট ভ্যালু ধরে নিয়ে নিব। কেন অ্যাপ্রক্সিমেট ভ্যালু ধরবো? কারণ আমি ক্যালকুলেটর ছাড়া তো 9.8 নিয়ে ক্যালকুলেশন করতে পারবো না, সেটা খুব মুশকিলের ব্যাপার। ঠিক আছে, ওকে। তাহলে দেখেন আমরা 10 মিটার গভীরতায় এক বায়ুমণ্ডলীয় চাপের পরিবর্তন পেয়ে যাচ্ছি। এইটা থেকে আসলে অনেক কিছুই করা সম্ভব। একটা মানুষ ডাইভ দিয়ে কত নিচে যেতে পারবে সেটা এখন আমরা ইজিলি বের করতে পারবো। দেখেন, ধরেন আপনার বলা হলো কোন একজন মানুষ সর্বোচ্চ তার উপরে 20 বায়ুমণ্ডলীয় চাপ সহ্য করতে পারে। আমি প্রশ্নটা আবার বলতেছি, যে প্রশ্নটা করলো আপনাকে এইভাবে: কোন একজন মানুষ তার শরীরের উপরে সর্বোচ্চ 20 বায়ুমণ্ডল চাপ সহ্য করতে পারে। তার মানে কি 20 বায়ুমণ্ডলীয় চাপের থেকে যদি বেশি চাপ আসে সে ভর্তা হয়ে যাবে। 20 বায়ুমণ্ডলীয় চাপ কিন্তু অনেক চাপ। দেখেন আমরা চারপাশে বাতাস আছে, টের পাচ্ছি না, কারণ বায়ুমণ্ডলীয় চাপটা আমরা আসলে টের পাই না। আমি আপনাদেরকে একটা সহজ এক্সাম্পল দেবো, একদম সিম্পল একটা এক্সাম্পল দেই, যে চাপের পার্থক্য আসলে কিভাবে বোঝা যায়। অতি সহজে বোঝা যায় কিভাবে চাপের পার্থক্যটা। আপনারা ফ্রিজে যদি পানির কোনো বোতল রেখে দেন, ফ্রিজে আপনি পানির একটা বোতল রেখে দিবেন, বোতলটায় পুরোপুরি পানি ভরবেন না, বোতলের ধরেন নিচের অর্ধেক পানি রাখছেন, উপরের অর্ধেকটা ফাঁকা। আপনারা এই প্র্যাকটিক্যালটা বাসায় নিজেরাই করতে পারবেন, আজকেই বাসায় করে ফেলতে পারবেন। যে আপনারা একটা পানির বোতল নেন, অবশ্যই প্লাস্টিকের বোতল, কাচের বোতল নিয়েন না, কাচের বোতলে এক্সপেরিমেন্ট করা যাবে না, কারণ কাচ অনেক বেশি চাপ সহ্য করতে পারে। আমরা একটা প্লাস্টিকের বোতল নিব, মাম বা যে কোনো একটা পানির বোতল নিব, নেওয়ার পরে ওই বোতলের অর্ধেকটা পানি নিব, অর্ধেকটা ফাঁকা রাখবো। এখন উপরের অর্ধেক আমি ফাঁকা রাখতেছি, কিন্তু এখানে কি আছে? বাতাস আছে না? কারণ আমরা যখন বোতলটায় পানি রাখলাম, বাকি অংশে তো বাতাস আছে। এই যে বাতাসটুকু আছে, সেই বাতাসটুকু অ্যাকচুয়ালি যখন আমি ফ্রিজের মধ্যে রেখে দিলাম সংকুচিত হচ্ছে, তার আয়তন কমে যাচ্ছে। যখনই আয়তন কমে যাচ্ছে, বাহ্যিক চাপের কারণে দেখবেন বোতলটা চ্যাপ্টা হয়ে গেছে। তার মানে বায়ুমণ্ডলীয় চাপটা বেশ বড় মানের একটা চাপ, আমরা আসলে এটা টের পাই না, কারণ আমাদের জন্য সেটা আমরা অনুভব করতে পারি না। কিন্তু যদি চাপ বাড়াইতে শুরু করি, চারপাশ থেকে আমার উপরে চাপ বাড়ানো শুরু হয়েছে, তাহলে দেখা যাবে অতিরিক্ত চাপের ফলে আমার ভিতর থেকে অস্বস্তি হইতে শুরু করবে, একসময় ব্লাড ফ্লো হইতে শুরু করবে। চাপ যদি বেশি হয় তাহলে ভিতর থেকে রক্ত বের হয়ে আসবে। আমি সবচেয়ে ভালো এক্সাম্পলটা আপনাদেরকে দিই। আপনারা এখন মোটামুটি অনলাইন জগতের কারণে অনেক বেশি মুভি টুভি দেখেন। মুভিতে অনেক সময় দেখা যায় যে কোথাও একটা হয়তো বা বোমা ফুটছে, মানুষজনের মধ্যে রক্তারক্তি কারবার হয়ে গেছে। এখন এটাকে বলা হয় সাউন্ড ওয়েভ, মানে শব্দ যেটা তৈরি হলো, এই শব্দ এসে একটা ধাক্কা দিচ্ছে। তো এই শব্দ কেমনে ধাক্কা দেয়? শব্দ আমাকে ধাক্কা দিল কিভাবে? শব্দের শক্তি যেটা, এটা আবার আমাকে ধাক্কা দিচ্ছে কেমনে? অ্যাকচুয়ালি শব্দ শক্তিটা কি? বায়ুমণ্ডলের কম্পন। তাহলে বায়ুমণ্ডল কাঁপতেছে, হঠাৎ করে অনেক বেশি কাঁপছে। এই যে শব্দটা তখন তৈরি হচ্ছে, বায়ুর যে লেয়ারটা, সেই লেয়ারটা হঠাৎ করে অনেক বেশি সংকুচিত প্রসারিত হচ্ছে। তার মানে সে একটা চাপ তৈরি করতেছে, ওই চাপে সে আপনাকে ধাক্কা দিচ্ছে। তো আপনি এটাকে শক ওয়েভ বলা হয়, শক ওয়েভে আপনি উড়ে যাবেন। তো যখন আপনি শক ওয়েভটা আপনার উপরে লাগতেছে, আপনার ভিতরে যে ব্লাডটা আছে, এই ব্লাডটা একটা চাপের মধ্যে আছে, কিন্তু বাইরে থেকে যদি বেশি চাপ আসে, বেশি চাপ দেওয়া হচ্ছে ভিতরে, তখন ব্লাড গুলা কি হবে? ধুম করে বের হয়ে আসবে। সেম কাজটা হবে আপনি যদি সমুদ্রের তলায় যান। সমুদ্রের তলায় যত নিচে যাচ্ছেন ততই আপনার উপরে পানির চাপ বাড়তেছে না? তাহলে পানির চাপ বাড়তে বাড়তে একসময় যদি চাপ অনেক বেশি হয়ে যায়, একটা বস্তুকে যদি চাপ দেই, খুব সহজ, আপনি একটা আখ নেন, ওই যে আখের রস খান না? আখের রস কি করা হয়? চাপ দেওয়া হয়, চাপ দিলে ভিতর থেকে তরলটা বের হয়ে আসতেছে না? কেন? কারণ ভিতরের চাপের থেকে বাইরের চাপটা কি বেশি। তাহলে বেশি চাপ যদি আমি দেই, ভিতর থেকে তরলটা ফ্লো করে বের হয়ে আসবে।
তাহলে একটা হিউম্যান বডি, একটা মানুষের শরীর যদি সমুদ্রের তলায় যেতে থাকে, বেশিক্ষণ যেতে পারবে না। কেন যেতে পারবে না? কারণ একটা গভীরতায় যাওয়ার পরে তার শরীরের উপরে পানির চাপের কারণে ভিতর থেকে ব্লাড বের হয়ে চলে আসবে। তো মানুষটা ওইখানে রক্তারক্তি কারবার হয়ে মারা যাবে। সো চলেন এখন এই রিলেটেড একটা ম্যাথ করি যে একটা মানুষ কত গভীরতা পর্যন্ত যেতে পারবে। তাহলে আমরা প্রশ্নটা করি এইভাবে, মানব দেহ সর্বোচ্চ 100 বায়ুমণ্ডলীয় চাপ সহ্য করতে পারলে পানির কত নিচ পর্যন্ত কোনো মানুষ যেতে পারবে? এখন দেখেন, আমার একটা মানুষ সে যদি সর্বোচ্চ 100 বায়ুমণ্ডলের চাপ সহ্য করতে পারে, তাহলে পানির কত নিচ পর্যন্ত কোনো মানুষ যেতে পারবে? জাস্ট আমি এখানে একটা ডাটা বলতেছি, এখন জানি না আমি মানবদেহ কত বায়ুমণ্ডলীয় চাপ সহ্য করতে পারে। তাহলে দেখেন 100 বায়ুমণ্ডলীয় চাপ কেউ যদি সহ্য করতে পারে, প্রত্যেক 10 মিটার গভীরতায় বায়ুমণ্ডলীয় চাপের পরিবর্তন কত হয়? 1 বায়ুমণ্ডলীয় চাপ। তাহলে 1 বায়ুমণ্ডলীয় চাপ বাড়বে 10 মিটার গভীরতায়, তাহলে 100 বায়ুমণ্ডলীয় চাপ বাড়বে 1000 মিটার গভীরতায়। তাহলে মানুষটা অ্যাকচুয়ালি 1000 মিটার গভীরতা পর্যন্ত কি করতে পারবে? ডাইভ দিতে পারবে। সো এটা গেল তাহলে হচ্ছে আমাদের আর একটা সিনারিও, যে কতটুকু চাপ সহ্য করতে পারবে সেই সিনারিও আমরা করে ফেললাম। দেখেন দুইটা জিনিস শিখলাম, একটা হচ্ছে স্ট্র দিয়ে আপনি কত উপরে পানি তুলতে পারতেছেন, আর 2 নাম্বার হচ্ছে আপনি কত গভীরতা পর্যন্ত যেতে পারতেছেন। দুইটা জিনিস হয়ে গেল। এবার এই চ্যাপ্টারের পরবর্তী ইন্টারেস্টিং টপিকটা হচ্ছে প্লবতা, যে আমার অ্যাকচুয়ালি একটা বস্তু পানিতে ডুববে না ভাসবে সেটা ডিপেন্ড করে তার বুয়েন্সি বা প্লবতার উপরে। সো প্লবতাটা কি জিনিস? প্লবতা হচ্ছে কোনো বস্তুকে যদি কোনো তরল পদার্থে আমরা ডুবাই, তাহলে তরল পদার্থ এই বস্তুটাকে একটা ঊর্ধ্বমুখী ধাক্কা বা বল দেয়। তাহলে যে কোনো বস্তুর উপর ঊর্ধ্বমুখী ধাক্কা বা যে বলটা, সেটাই হচ্ছে তার প্লবতা। তাহলে প্লবতা হচ্ছে তরল পদার্থে ডুবানো হলে বস্তুর উপর ঊর্ধ্বমুখী ধাক্কা বা বল। এখন আমি আপনাদেরকে এই জিনিসটা একটু বুঝিয়ে বলবো, মানে আমরা প্লবতার কনসেপ্টটা একদম পিওরলি ক্লিয়ার করব। কনসেপ্ট ক্লিয়ার করে আমি প্লবতা দিয়ে ম্যাথ করাবো আপনাদেরকে। দেখেন, আমি পানিতে কোনো একটা বস্তুকে ডুবাচ্ছি। সো ধরেন ফর এক্সাম্পল আমি কলমটা আমার এই যে হাতে যে কলমটা আছে, কলমটাকে পানিতে চুবাবো। সো ধরেন এটা একটা পাত্র, এই পাত্রের মধ্যে যদি পানি থাকে, কলমটাকে পানিতে চুবাচ্ছি। এখন কলমটা যখন পানিতে আমি চুবাবো, যে কোনো বস্তু একটা জায়গা দখল করে, তাহলে কলম একটা জায়গা দখল করবে। তাহলে যে জায়গাটুকু কলম দখল করবে ওইখানকার তরলের অণুগুলা কলম ছড়ায় দিবে না? তাহলে কলম যতটুকু জায়গা দখল করবে ওই আয়তনের সমপরিমাণ পানি কি সরে যাচ্ছে। তাহলে সরে যাওয়ার সময় ওই পানিগুলো তাদের ওজনের সমপরিমাণ একটা বল দিবে। আবার বলতেছি, আপনি কাউকে তার এলাকা থেকে বিতাড়িত করবেন, তার জায়গা থেকে ভাগায় দিবেন, সে কি কোন রকম মারামারি করা ছাড়া ভেগে যাবে? পদার্থের অণুগুলো এত ভদ্র না যে আপনি যে কাউকে বলেন এই তুই এই জায়গা থেকে সরে সরে গেল। পদার্থের অণু হচ্ছে যাবার আগে আমি তোমাকে বাধা বল দিয়ে যাব। তো আপনি যদি কোনো জায়গা থেকে 1000 পানির কণা সরাইতে যান, 1000 পানির কণা বল দিবে তাদের ওজনের সম পরিমাণ। তাহলে আমার এইখানে যখন তরল পদার্থে কোনো বস্তু ডুবাইতে যাচ্ছি, যতটুকু তরলের কণা সরতেছে ঠিক
তাদের ওজনের সমপরিমাণ বল তারা দিয়ে যাচ্ছে। দেন আমরা এখানে গোটা জিনিসটাকে যদি লিখি, প্লবতা হচ্ছে তরল পদার্থে ডুবানো হলে বস্তুর উপর ঊর্ধ্বমুখী ধাক্কা বা বল, এইটা হচ্ছে বস্তু দ্বারা অপসারিত তরলের ওজন। জিনিসটা খেয়াল করেন, বস্তু যতটুকু তরলকে সরায়া দিচ্ছে ওই ওজনটাই আমার হচ্ছে অ্যাকচুয়ালি কি প্লবতা। আবার প্লবতাকে বস্তুর হারানো ওজনও বলা হয়, বস্তুর হারানো ওজন। কেন প্লবতাকে বস্তুর হারানো ওজন বলা হয় সেটা একটু একটু বুঝি। যে নর্মালি একটা বস্তুর, এই যে ধরেন কোন একটা বস্তু আমি ধরেন সুতা দিয়ে ঝুলিয়ে রাখছি, একটা সুতা দিয়ে ঝুলিয়ে রাখছি, একটা বস্তুকে একটা সুতা দিয়ে ঝুলিয়ে রাখছি, তাহলে এই বস্তুর ওজন এমজি খাড়া নিচের দিকে কাজ করতেছিল। এখন ধরে নিলাম এই এমজিটা হচ্ছে 100 নিউটন। এবার এই বস্তুটাকে আমি কোন একটা তরলে চুবাবো, ধরেন বস্তুটাকে কোন একটা তরলে চুবাবো, এরকম তরলে চুবাচ্ছি, তাহলে তরল এই বস্তুটাকে একটা কি দিবে, ঊর্ধ্বমুখী বল দিবে না? ওজন এমজি 100 নিউটন আছে, কিন্তু তরল এই বস্তুটাকে উপরের দিকে একটা ঊর্ধ্বমুখী বল বা প্লবতা দিবে, ধরেন প্লবতাটা হচ্ছে 20 নিউটন। তাহলে এই যে দেখেন প্লবতা 20 নিউটন যদি হয়, তার মানে কি 100 নিউটন থেকে 20 নিউটন কিন্তু বাদ দিয়ে আমি এখন বস্তুর ওজনটা পাবো কত, 80 নিউটন। আমাদের এখন বস্তুর ওজনটা কত মনে হবে, 80 নিউটন। তাহলে মনে হবে বস্তুর ওজন 80 নিউটন, মনে হবে বস্তুর ওজন 80 নিউটন। তাহলে এখান থেকে আমরা অ্যাকচুয়ালি 20 নিউটন ওজন হারিয়ে ফেলতেছি। আমাদের মনে হচ্ছে 20 নিউটন ওজন বস্তুটা কি করছে, হারিয়ে ফেলছে। তাহলে যদি মনে হয় 20 নিউটন ওজন বস্তুটা হারিয়ে ফেলছে, তাহলে আমার এই 20 নিউটনটা হচ্ছে বস্তুর কি ওজন, হারানো ওজন। সো প্লবতা মানেই হচ্ছে বস্তুর হারানো ওজন বা বস্তু দ্বারা অপসারিত তরলের ওজন। খেয়াল করেন, বারবার রিপিট করতেছি আমি যে প্লবতা হচ্ছে বস্তু দ্বারা অপসারিত তরলের ওজন, বস্তু যতটুকু তরল সরাবে সেইটার ওজনটাই হচ্ছে কি আমাদের প্লবতা। এখন আমি এইখান থেকে একটা ম্যাথ করব, চলেন আমরা একটা ম্যাথ করি। একদম প্র্যাকটিক্যাল একটা সিনারিও আপনাদেরকে চিন্তা করাই। একটা নৌকা ধরেন নদীর তীরে বাঁধা আছে, এখন নৌকার উপরে যদি মানুষজন চড়ে বসে তাহলে নৌকাটা কিছুটা ডুবে যাবে। সো আমি প্রশ্নটা করি, একটি জাহাজের পাটাতনের ক্ষেত্রফল 150 বর্গমিটার। একটা জাহাজের পাটাতন, যে পাটাতনটা মানে হচ্ছে প্ল্যাটফর্ম, যে ফ্লোরটা সেই ফ্লোরের এরিয়া হচ্ছে 150 বর্গমিটার। ওকে, জাহাজে 200 জন লোক বোঝা সমেত প্রত্যেকের গড় ভর 75 কিলোগ্রাম আরোহণ করলে জাহাজটি পানিতে কতটুকু ডুবে যাবে? দেখেন, একটা জাহাজের পাটাতনের ক্ষেত্রফল হচ্ছে 150 বর্গমিটার, জাহাজে 200 জন লোক বোঝা সম্মত প্রত্যেকের গড় ভর দেওয়া আছে 75 কিলোগ্রাম আরোহণ করতেছে, তাহলে জাহাজটি পানি থেকে কতটুকু ডুবে যাবে। তো আমরা সিনারিওটা চিন্তা করি যে একটা জাহাজ নর্মালি ধরেন এরকম একটা জাহাজ, জাহাজটা পানির উপরে আছে। সো নর্মালি জাহাজের কিছু অংশ ডুবে আছে, ওটা নিয়ে সমস্যা নেই। আমার যখন একটা জাহাজ পানিতে থাকবে
অবশ্যই জাহাজের কিছু অংশ পানিতে ডুবে থাকবে। কারণ কি, বস্তুর ওজন যদি বস্তু দ্বারা অপসারিত পানির ওজনের থেকে কম না হয় তাহলে কোনোদিন ভাসবে না। আমি কন্ডিশনগুলো আরেকবার বলে দিব, এখন জাস্ট ম্যাথটা আগে সলভ করি। দেখেন, একটা বস্তু পানিতে ভেসে থাকা মানে হচ্ছে বস্তুর নিজস্ব যে ওজন তার তুলনায় বস্তু দ্বারা অপসারিত পানির ওজনটা অ্যাকচুয়ালি কম, সরি বেশি। মানে যদি এখানে আমি লিখেই দিই, বস্তুর ওজন লেস দ্যান অর ইকুয়ালস টু বস্তু দ্বারা অপসারিত তরলের ওজন, এই কন্ডিশন হলে কি হবে, বস্তু ভাসবে, বস্তু পানিতে ভাসবে। দেখেন, একটা বস্তু পানিতে ভাসার জন্য বস্তুর যে ওজনটা আছে এর থেকে বেশি ওজনের পানি কি করতে হবে, সরাইতে হবে, বা সমান ওজনের পানি সরাইতে হবে। তাহলে একটা জিনিস খেয়াল করেন, আমি জাহাজে 200 জন লোককে পরে নিয়ে আসছি না? শুরুতে কি 200 জন ছিল, পরে আনছি 200 জনকে। তাহলে বস্তুর ওজন ইকুয়ালস টু বস্তু দ্বারা অপসারিত, এখানে তরলটাই পানি, পানির ওজন, প্লবতার কনসেপ্ট থেকে এখন বস্তুর ওজন। বস্তুতে 200 জন মানুষ আনছি, প্রত্যেকের ভর 75 কিলোগ্রাম। আর জি, জি এর মান এখানে লাগবে না, জি লাগবে। কেন জি লাগবে, কারণ ওজন মানে কি, ভর ইন্টু জি। আর বস্তু দ্বারা অপসারিত পানির ওজন, জাহাজের 150 মিটার স্কয়ার হচ্ছে ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফল এ। আর জাহাজটা যদি এইচ গভীরতায় ডোবে, এইচ হচ্ছে উচ্চতা, তাহলে ক্ষেত্রফল ইন্টু উচ্চতা মানে কি আয়তন, আয়তন ইন্টু পানির ঘনত্ব নিব 1000 ইন্টু জি। অঙ্ক শেষ হয়ে গেছে, জি জি কাটাকাটি করে দেই, এর মান জানা আছে, এইচ ইকুয়ালস টু 200 ইন্টু 75 ডিভাইডেড বাই এ ইন্টু 1000। তাহলে 200 ইন্টু 75 ডিভাইডেড বাই এ কত, এ হচ্ছে 150 ইন্টু 1000। তাহলে 75 দুগুণা 150, 200 বাই 1000, 1/10, মানে 0.1 মিটার জাহাজটা এক্সট্রা ডুবে যাবে। তার মানে এই জাহাজে 200 জন লোক যদি আরোহণ করে তাহলে জাহাজটা এক্সট্রা কতটুকু ডুববে, 0.1 মিটার এক্সট্রা ডুববে। ওকে, আশা করি ইনশাল্লাহ প্লবতার এই ম্যাথটা ক্লিয়ার হয়েছে। এখন প্লবতা দিয়ে আসলে কি কি করা হয়, প্লবতা দিয়ে অনেক কাজকর্ম আমরা করি। এখন এই যে কাজগুলোর মধ্যে, আচ্ছা কিছু প্রশ্ন দেখতেছি, আপনাদের কিছু প্রশ্ন দেখতেছি আমি, প্রশ্নগুলা মানে আগের দিন তো হচ্ছে কোনো প্রশ্নের অ্যান্সার দিনে, কারণ এত এত কথা বলতেছিলেন আপনারা। ওকে, জাহাজের ভর কি বিবেচিত হবে না? ভাইয়া, জাহাজের ভরের জন্য অলরেডি বস্তু একটু ডুবেছিল। দেখেন, আমি অ্যান্সারটা আবার আসতেছি, খেয়াল করেন। আমি বলছি জাহাজ অলরেডি কিছুটা ডুবে ছিল, আমার অ্যাডিশনাল জাহাজটা আর কতটুকু পানিতে ডুববে, আমি জাহাজের ভর নিয়ে কোনো কথা বলছি? আগে জাহাজের যে ভর ছিল, পরেও জাহাজের সে একই ভর আছে। তো জাহাজের ভরের কারণে কতটুকু ডুববে সেটা প্রশ্নে জানতে চাওয়া হয় নাই, এই মানুষগুলা আরোহণ করার পরে এক্সট্রা কতটুকু ডুববে সেটা অ্যাকচুয়ালি জানতে চাওয়া হচ্ছে। ওকে, আরেকজন কোশ্চেন করছেন লেস দেন অর ইকুয়াল কেন। ভাই আমি বলছি যে আমি প্লবতার প্রতিটা কন্ডিশন বলবো, মানে ম্যাথটা করানোর শেষে বলবো। সো আমি এখন কন্ডিশন গুলো বলে দিচ্ছি যে আসলে কেন লেস দেন অর ইকুয়াল টু হলো। চলেন বস্তু ডোবা বা ভাষার কন্ডিশন গুলো আমরা দেখব। প্লবতাটা কি ঊর্ধ্বমুখী বল না? প্লবতাটা হচ্ছে সবসময় ঊর্ধ্বমুখী বল। তাহলে প্লবতা যদি ঊর্ধ্বমুখী বল হয়, দেখেন একটা বস্তু ডুববে না ভাসবে তার কন্ডিশন গুলা দেখি। একটা বস্তু তার ওজন ডাব্লিউ সমান mg দিচ্ছে নিচের দিকে, আর প্লবতা আসতেছে কোন দিকে, উপরের দিকে, প্লবতা আসতেছে উপরের দিকে। এখন যদি প্লবতা গ্রেটার দেন বস্তুর ওজন হয়ে যায়,
যেটা সম্ভব না আসলে, যে বস্তুর ওজনের থেকে প্লবতাটা আসলে সম্পূর্ণরূপে অনেক বেশি। এটা সম্ভব হবে কখন? যখন আপনি একটা বস্তুকে এমন ভাবে তৈরি করবেন যাতে তার আয়তন অনেক বেড়ে যায়। আয়তন যদি অনেক বেড়ে যায়, প্লবতা যদি বস্তুর ওজন থেকে বেশি হয়ে যায়, তখন বস্তু সম্পূর্ণরূপে ভাসবে। বস্তু সম্পূর্ণরূপে ভাসবে। প্লবতা যদি বস্তুর ওজনের সমান হয়, তাহলে বস্তু নিমজ্জিত অবস্থায় ভাসবে। আর যদি প্লবতা লেস দ্যান বস্তুর ওজন হয়, তাহলে বস্তু ডুবে যাবে। এগুলো ছিল বুয়েন্সি বা প্লবতার সঙ্গে অ্যাকচুয়ালি বস্তুর ডোবা ভাষা, এগুলোর সম্পর্কগুলা। যাই হোক, আসলে আমরা প্লবতার আরো ব্যবহারে যাব। প্লবতা দিয়ে একটা ধাতু কতটুকু বিশুদ্ধ নাকি অবিশুদ্ধ সেটা বের করা যায়। সো এখন তাহলে দেখেন, আচ্ছা একটা জিনিস আপনাদের, একটা জিনিস আমি বুঝাই বলি। অনলাইন ক্লাসের ভিডিও যেহেতু থেকে যাচ্ছে, আমি ক্লাসের শুরুতে একটা কথা বলছি, আপনারা কিছু জিনিসপত্র একটু ফোকাস করেন। আপনারা একটু ফোকাসড হন, ফোকাসড হলে ইনশাল্লাহ লাইফে অনেক দূর আগাবেন, অনেক ভালো করবেন। আপনারা একটা মানে কিছু কোশ্চেন আমি দেখি যে ভাইয়া আর একবার একটু বুঝিয়ে দেন। ভাইয়া, জিনিসটা হচ্ছে ভিডিও লেকচার এবং ভিডিওটা সেভ করা থাকতেছে। যদি এরকম হতো এটা সেভ থাকবে না, তাহলে অবশ্যই আমি আরেকবার বলতাম। কিন্তু একই কথা দ্বিতীয়বার রিপিট করে আসলে লাভ নাই। যে আপনার ওই যে ইকুয়েশন যেটা ডেভেলপ করছি, কেন ডুবতেছে কেন ভাসতেছে, এই কন্ডিশন গুলো এগুলাই। সো প্রথমবারে যদি না বোঝেন, ক্লাসটা শেষ করেন, ক্লাস করার পরে ভিডিওটা আরেকবার দেখেন, যেহেতু ভিডিওটা আমরা ডিলিট করতেছি না, ভিডিওগুলা থেকে যাচ্ছে ইনশাল্লাহ। বুঝতে পারছেন? সো আসলে সেকেন্ড টাইম বলতে গেলে আপনারাও বিরক্ত হবেন, অনেকেই বিরক্ত হবেন। ওকে, ম্যাথের ইকুয়েশনটা বোঝেন নাই, ম্যাথের ইকুয়েশনটা খুব সোজা, ম্যাথের ইকুয়েশনটা দেখেন কিছুই না, মানে এটা না বোঝার তো কোনো কারণ নাই। দেখেন, খেয়াল করেন, বস্তুর ওজন সমান বস্তু দ্বারা অপসারিত পানির ওজন, এইটা হইলে বস্তু ভাসবে। এখন বস্তুর ওজন, কতজন মানুষ তুলছেন? 200 জন। প্রত্যেকের ভর কত? 75। মোট ভর কত? 200 × 75। ভরের সঙ্গে জি আনলে কি হয়? ওজন হয়। এটা হচ্ছে বস্তুর ওজন। এখন বস্তু দ্বারা অপসারিত পানির ওজন, আপনি যতটুকু পানি অপসারণ করতেছেন। এখন বস্তুর ক্ষেত্রফল কত? এ। বস্তু যদি ডোবে এইচ পরিমাণ, তাহলে ক্ষেত্রফল এ ইন্টু এইচ মানে কি? বস্তুর আয়তন। তাহলে এই আয়তনটাকে আমি যদি ঘনত্ব দিয়ে গুণ করি, কি পাবো? ভর পাবো। তাহলে আয়তন দ্বারা ঘনত্বকে গুণ করলে ভর পাবো, ভরকে জি দ্বারা গুণ করলে ওজন পেয়ে যাব। এই, ওকে। এখন আমরা নেক্সট যেখানে যাব সেটা হচ্ছে প্লবতা ব্যবহার করে একটা বস্তু কতটুকু খাঁটি সেটা বের করা যায়। যে কোনো বস্তু আসলে খাঁটি কিনা সেটা আমরা কি করতে পারি? প্লবতা দিয়ে বের করা যায়। বা কোনো একটা বস্তুর আয়তন কতটুকু, ঘনত্ব কতটুকু, সেগুলো প্লবতা দিয়ে বের করা যায়। আমি আপনাদেরকে একটা ইন্টারেস্টিং প্রবলেম বলি, একেবারে প্র্যাকটিক্যাল একটা প্রবলেম। একটু চিন্তা করেন, আমি অ্যান্সার দিব এখনই। আমি চাইলে আমার আয়তন বের করতে পারবো কিনা? আমার আয়তন কত? আমি চাইলে আজকে, আমি বাসায় বসে আছি, বাসায় বসে আমার আয়তন বের করা সম্ভব কিনা? অ্যান্সারটা হচ্ছে খুব সম্ভব। আমার আয়তন বের করা খুব সোজা কাজ, খুব বেশি কঠিন কাজ না। এখন কিভাবে আমার আয়তন বের করা? খুব সহজ কাজ। দেখেন, আমি একটা বস্তু না? আমি কি পদার্থ না অপদার্থ? একদিকে বলতে গেলে অপদার্থ, আরেক দিক দিয়ে বলতে গেলে পদার্থ। পদার্থ বিজ্ঞানের ভাষায় আমি পদার্থ। এখন দেখেন, আমি আমার আয়তন বের করতে চাই, তা আয়তন কিভাবে বের করব? আমি যদি নিজেকে পানিতে চুবাই, তাহলে আমার সম আয়তন পানি ওইখান থেকে সরে যাবে না? কথাগুলো বুঝেন। আমি নিজেকে যদি পানিতে চুবাই, আমার সম আয়তনের পানি ওইখান থেকে সরে যাবে। তাহলে পানির যে আয়তনটুকু আছে সেটাই আমার আয়তন। এগেন বলতেছি, আমার বাসায় একটা বাথটাব আছে, আমি বাথটাবে শুইলাম। বাথটাবে শোয়ার পরে যে পরিমাণ পানি সরে গেল, ওই পানিটার আয়তন আমার আয়তনের সমান। এটা নিয়ে কারো কোনো কনফিউশন থাকা উচিত না।
এখন তাহলে দেখেন আমার আয়তন বের করতে হলে কি করতে হবে? আমার আয়তন বের করতে হলে কিছুই না, সুন্দর মতো আমাকে যেটা করতে হবে, একটা বিশাল গামলা নিতে হবে, বিশাল গামলা। এই গামলার মাঝখানে একটা সিলিন্ডার পিপে রাখতে হবে। আপনারা ওই যে বাসায় আহ পানির থাকে, ড্রাম থাকে, বড় বড় ড্রাম, যে পানির ড্রাম, পানি রেখে দিই আমরা, সেভ করে রাখি, যাতে কোনো সময় পানি না থাকলে, পানির সাপ্লাই না থাকলে আমাদের কষ্ট না হয়। সো পানির ড্রামটা পুরোপুরি পানি দিয়ে পরিপূর্ণ করলেন একদম সম্পূর্ণরূপে, টইটুম্বুর, একদম মুখ ছোঁয়া। তাহলে ওইখানে একটু আঙ্গুল ডুবাইলেও যাতে পানি পড়ে, যে যতটুকু আঙ্গুল ডুবাচ্ছেন তত পরিমাণ আয়তনের পানি পড়ে যাচ্ছে। এবার তাহলে আপনি ওই যে সিলিন্ডার বলেন, ড্রাম বলেন, পিপে বলেন, এর মধ্যে নিজেকে চুবায় ফেলেন। আগে পানিতে টুইটুম্বুর করছেন, ওর মধ্যে আপনি নিজে নেমে যাচ্ছেন। তাহলে আপনি যখন নামবেন, পানি চারপাশ থেকে উপচায় পড়বে না? একটা ড্রাম যদি আমি একটা গামলার উপরে রাখি, গামলায় যে পানিটুকু পড়বে সেই পানিটুকু হচ্ছে আমার সমায়তন পানি। এবার ওই পানিটুকুর ভর মাপবো আমরা, ভরকে তার ঘনত্ব দ্বারা ভাগ করে দিলেই আমি আয়তন পেয়ে যাব। চলেন ডায়াগ্রামেটিক্যালি আমি দেখাই। ধরেন আমি আমার নিজের ভর বের করতে চাচ্ছি, একটা অনিয়ত বস্তুর ভর বের করতে চাচ্ছি। সো প্রবলেমটা হচ্ছে অনিয়ত বস্তুর আয়তন মাপা যায় কিভাবে? ধরেন এটা একটা পাত্র, এই পাত্রের মধ্যে আপনি একটা পানি পূর্ণ পাত্র রাখলেন, এটা একটা সম্পূর্ণ পানিপূর্ণ পাত্র, একদম মুখ বরাবর পানি আছে। তাহলে অনিয়ত মানে যে এরকম ব্যাকাতারা শেপের একটা বস্তু যখন এই পানিতে চুবাবেন, তখন এই গামলায় কিছু পানি উপচায় পড়বে না? তাহলে যে পানিটুকু পড়তেছে, এই যে উপচায় যে পানিটুকু পড়লো, ওই পানিটুকুর যে আয়তন সেটা বস্তুর আয়তনের সমান। তাহলে এখানে যে বস্তুর আয়তন ইকুয়ালস টু অপসারিত পানির আয়তন। তাহলে অপসারিত পানির ভর ডিভাইডেড বাই পানির ঘনত্ব, এটাই কি অপসারিত পানির আয়তন। তাহলে এটাই হচ্ছে বস্তুর আয়তন। আশা করি ইনশাল্লাহ আপনাদেরকে বুঝাইতে পারছি আমি যে অনিয়ত একটা বস্তুর আয়তন এভাবে মাপা যায়। তাহলে আমরা এখান থেকে ম্যাথটা জেনারেট করি, প্রশ্নটা করি যে এখান থেকে কিরকম অঙ্ক হতে পারে। সো ধরেন আমি এখান থেকে প্রশ্নটা করি, পানিপূর্ণ একটি চৌবাচ্চায় কোনো বালক নিজেকে সম্পূর্ণরূপে ডুবালে চৌবাচ্চা হতে আপনার ধরেন 400 কিলোগ্রাম পানি বাইরে পড়ে, বালকের আয়তন কত? একটা পানিপূর্ণ চৌবাচ্চায় কোনো বালক নিজেকে সম্পূর্ণরূপে ডুবিয়ে ফেলছে, তাহলে চৌবাচ্চা হতে যে পানিটা বাইরে পড়ছে ওই পানির আয়তন বালকের আয়তনের সমান। তাহলে বালকের আয়তন ইকুয়ালস টু অপসারিত পানির ভর ডিভাইডেড বাই পানির ঘনত্ব। তাহলে অপসারিত পানির ভর 400 কিলোগ্রাম, পানির ঘনত্ব কত? 1000 কিলোগ্রাম পার কিউবিক মিটার। তাহলে 0.4 কিউবিক মিটার হবে এই বালকটার আয়তন।
সো প্লবতা থেকে আমরা এইভাবে কি বের করতে পারি, আয়তন বের করতে পারি। আবার এই প্লবতা থেকে ঘনত্ব বের করে বলা যায় একটা বস্তু কতটুকু খাঁটি, সেটা কি খাদ মিশানো নাকি সেটা খাদ মিশানো নয়, এটাও এখান থেকে কি করা যায়, অ্যাকচুয়ালি আমরা আইডিয়া নিতে পারি, ধারণা করতে পারি। সো আশা করি ইনশাল্লাহ আপনাদেরকে এটুকু বুঝাইতে পারছি। এইবার আমি নেক্সট প্রবলেমটায় যাব। কোনো বস্তু কোথাও ডুবানো হলে তাহলে সেই বস্তুটার কতটুকু ডুববে কতটুকু ভাসবে, এই টাইপ ম্যাথ গুলাই আমরা যাব। আমি একটা প্রবলেম দিয়ে শুরু করি। প্রবলেমটা হচ্ছে, ধরেন এক টুকরা কাঠ পানিতে ডুবালে তার অর্ধেক পানিতে ডুবে। আপনার পানিতে যখন ডুবাচ্ছেন এক টুকরা কাঠ, তখন হাফ, কাঠের অর্ধেকটা পানিতে ডুবে যাচ্ছে। যদি পানির বদলে 1250 কিলোগ্রাম পার কিউবিক মিটার ঘনত্বের কোনো তরলে কাঠের টুকরাটিকে ডুবানো হয়, তাহলে কাঠের কত অংশ পানিতে ডুববে? প্রশ্নটা খেয়াল করেন, আপনারা এক টুকরা কাঠ কোথায় ডুবাচ্ছেন, পানিতে ডুবাচ্ছেন, তখন কি তার অর্ধেকটা পানিতে ডুবতেছে। এবার যদি আমি পানির বদলে 1250 কিলোগ্রাম পার কিউবিক মিটার ঘনত্বের কোন তরলে কাঠের টুকরাটিকে ডুবাই, তাহলে কাঠের কত অংশ পানিতে ডুববে? দেখেন আপনারা না এক্সাক্ট এই টাইপের ম্যাথ করে আসছেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা আপনাদের বইয়েরই ম্যাথ, বইয়ের বাইরের ম্যাথ না। কোথা থেকে একটু দেখি আমরা। এখানে পি সমান এইচ রোজি দিয়ে, এই যে খেয়াল করেন, এই যে প্রশ্নটা দেখেন, 10 কিলোগ্রাম ভরের একটা কাঠ নদীর পানিতে ভেসে ভেসে সমুদ্রে গেল, নদীর পানিতে সেটি অর্ধেক ডুবেছিল, সমুদ্রে কতটুকু ডুববে? তাহলে এই যে ম্যাথটা আর এখন যে ম্যাথ করতেছি দুইটা আসলে একই। সো এইখানে 10 কিলোগ্রাম ভর বলে দিছিল, আমি আমার প্রশ্নে কোনো ভর বলি নাই, আমি জাস্ট বলছি পানিতে সে অর্ধেক ডুবেছিল, তাহলে নতুন যে তরলটা আছে সেই তরলে সে কতটুকু ডুববে। ঠিক আছে, সো আমরা তাহলে এই ম্যাথটা করি, চলেন ম্যাথটা করি। এখন আমার যেহেতু এমসিকিউ এবং কম সময়ে করতে হবে, তাহলে কনসেপ্ট অনুযায়ী আগাতে হবে, আমরা কনসেপ্ট অনুযায়ী আগাই। দেখেন একটা জিনিস, এক টুকরা কাঠ আপনি পানিতে ডুবাচ্ছেন, কতটুকু পানিতে ডুবতেছে, অর্ধেকটা পানিতে ডুবতেছে না, অর্ধেকটা। তার মানে বস্তুর যে ওজন ভি ইন্টু রো ইন্টু জি, এটা হচ্ছে বস্তুর ওজন, খেয়াল করেন, ভি হচ্ছে বস্তুর আয়তন, রো হচ্ছে কি বস্তুর ঘনত্ব, আর জি হচ্ছে অভিকর্ষ ত্বরণ। তাহলে ভি ইন্টু রো ইন্টু জি, এটা থেকে আসতেছে বস্তুর ওজন ইকুয়ালস টু যে পরিমাণ পানি সরাচ্ছি, অর্ধেক ডুবতেছে, তাহলে অর্ধেক আয়তনের পানি সরাচ্ছি, হাফ ভি, ঘনত্ব পানির ঘনত্ব রো ডাব্লিউ ইন্টু জি। তাহলে এখান থেকে আমরা দেখি যেটা পাবো, এই জি জি কেটে কেটে দেই, ভিবি কেটে কেটে দেই, তাহলে জি এবং ভি কেটে দিলে রো ইকুয়ালস টু হাফ রো ডাব্লিউ, এটা পাচ্ছি। তার মানে কাঠের টুকরার ঘনত্ব পানির ঘনত্বের অর্ধেক। এখন দেখেন, পানির বদলে আমি বস্তুটাকে অন্য একটা ঘনত্বের কোনো তরলে ডুবাচ্ছি, আমি পানির বদলে কোনো একটা ঘনত্ব 1250 কিলোগ্রাম পার কিউবিক মিটার ঘনত্ব। এবার কাঠের কত অংশ পানিতে ডুববে সেটা আমার জানতে হবে। আমরা আবারও বস্তুর আয়তন ভি ইন্টু বস্তুর ঘনত্ব রো নিচ্ছি, ভি রো ইকুয়ালস টু নতুন যে তরলে ডুবাচ্ছি ওইখানে কত আয়তন ডুবতেছে আমি জানি, জানি না, তাহলে আমার অজানা যে আয়তন সেটাকে আমরা বলি ভি প্রাইম, ভি প্রাইমটা হচ্ছে অজানা আয়তন, এর সঙ্গে নতুন যে তরল তার ঘনত্ব কত 1250 ইন্টু জি, দুই পাশেই জি থাকবে,
তাহলে এখন দেখেন ভি ইন্টু রো ইকুয়ালস টু ভি প্রাইম ইন্টু 1250। আমাকে ভি প্রাইম বের করতে হবে, কিন্তু রো অলরেডি জানি হাফ ইন্টু রো ডাব্লিউ। তাহলে ভি ইন্টু হাফ ইন্টু রো ডাব্লিউ মানে কত, 1000 সমান ভি প্রাইম ইন্টু 1250। আমার কিন্তু ক্যালকুলেটর নাই, তাহলে দেখেন ভি ইন্টু 500 ইকুয়ালস টু ভি প্রাইম ইন্টু 1250। তাহলে ভি প্রাইম ইকুয়ালস টু 500 ডিভাইডেড বাই 1250। এখন শূন্য শূন্য কেটে দিলাম, উপরে 50, নিচে হচ্ছে 1250-এর 125 থাকবে। তো উপরে 50, নিচে 125। এবার 5 10 50, 5 25 125। তাহলে 10/25, আবার 5 দুগুণা 10, 2/5, 2/5 কে করলে 0.4 ভি হবে। তার মানে আমার যদি 1250 কিলোগ্রাম পার কিউবিক মিটার ঘনত্বের কোনো তরলে কাঠের টুকরাটাকে ডুবানো হয়, তাহলে কাঠের 0.4 ভাগ পানিতে ডুববে। আমি গোটা ম্যাথটা আরেকবার রিপিট করতেছি, দেখেন। কাঠকে যখন পানিতে ডুবাচ্ছিলাম, কতটুকু পানিতে ডুবতেছিল, অর্ধেক। তাহলে অর্ধেক ডুবালে কাঠের যে ওজন, এই ওজনটা হচ্ছে অর্ধেক আয়তনের পানির ওজন। সো অর্ধেক আয়তন, হাফ ভি। পানির ওজন বের করার জন্য রো ডাব্লিউ এবং জি নিছি। এখান থেকে পাচ্ছি কাঠের ঘনত্ব ইকুয়ালস টু পানির ঘনত্বের অর্ধেক। এরপর কি করতেছি, বস্তুটাকে নিয়ে আমি অন্য তরলে ডুবাচ্ছি। তাহলে নতুন যে তরলে ডুবাচ্ছি, ওই তরলের কতটুকু আয়তন সরতেছে, ভি প্রাইম আয়তন সরতেছে। তরলের ঘনত্ব 1250 ইন্টু জি। তাহলে এই যে ডান পাশে, এটা হচ্ছে বস্তু দ্বারা অপসারিত তরলের ওজন। বস্তু দ্বারা অপসারিত তরলের ওজন। এখান থেকে আমরা ভি প্রাইমটা, ভি এর কতটুকু সেটা বের করে নিচ্ছি। সো এখন তাহলে দেখেন এই প্লবতা দ্বারা কতটুকু আয়তন ডুবতেছে সেটা বের করা গেল। এবার কতটুকু আয়তন ডুবতেছে সেটা যদি আমরা বের করতে পারি, সেখান থেকে অ্যাকচুয়ালি ঘনত্বটাও না অ্যাকচুয়ালি বের করে ফেলা যায়। আমি যদি আয়তন জানি, আয়তন থেকে আমরা কি বের করতে পারবো, ঘনত্ব বের করতে পারবো। আয়তন থেকে ঘনত্ব বের করা খুব সহজ কাজ। ওকে, তাহলে মোটামুটি প্লবতার জিনিসটা চলে গেল। এরপর আমরা যেখানে যাব সেটা হচ্ছে আপনাদের বইয়ে প্লবতার পরে একটা বেশ ভালো অংশ ছিল। সেই ভালো অংশটা হচ্ছে প্যাসকেলের সূত্র। আমি এখন আপনাদেরকে প্যাসকেলের সূত্র থেকে কিছু জিনিসপত্র দেখাবো, চলেন। আমরা প্যাসকেলের সূত্রটা দেখি। প্যাসকেলের সূত্রটা কি বলা, প্যাসকেলের সূত্রটা বলে হচ্ছে তরল পদার্থে যখন কোনো বস্তুকে আপনি চুবাবেন, তরলটা চারপাশ থেকে বস্তুকে সমান চাপ দিবে। এটা ছিল প্যাসকেলের সূত্র। এখন আমরা প্যাসকেলের সূত্রের বাংলা প্যাচালে না যে, আমি একেবারে ম্যাথমেটিক্যাল অ্যাপ্লিকেশন দেখাবো আপনাদেরকে। আপনাদের বইয়ে যে প্যাসকেলের সূত্রটা ছিল, সেই প্যাসকেলের সূত্রের আমি ডিরেক্টলি ম্যাথমেটিক্যাল অ্যাপ্লিকেশনে চলে যাব। চলেন ম্যাথমেটিক্যাল অ্যাপ্লিকেশনে যাই। আমরা যদি একটা কাজ করি, যে ধরেন পানির দুইটা সিলিন্ডার রাখা আছে পাশাপাশি, এখানে একটা সিলিন্ডার, এখানে একটা সিলিন্ডার। বাম পাশের ক্ষেত্রফল A1, ডান পাশের ক্ষেত্রফল A2। বাম পাশে যে পানিটা আছে, এই পানিটায় আমি একটা বল দিব। তাহলে ডান পাশে আমি কত বল ফেরত পাবো সেটা আমার বিবেচ্য। দেখেন, আমি বাম পাশে একটা বল দিয়ে ডান পাশে কতটুকু বল ফেরত পাবো সেটা জানতে চাই। তাহলে বাম পাশে আমি বল দিচ্ছি F1, এবং ডান পাশে বল ফেরত পাবো F2। এখন দেখেন, আমরা জানি প্যাসকেলের সূত্র অনুযায়ী বাম পাশেও যে চাপ P, ডান পাশেও চাপ P। প্যাসকেলের সূত্র অনুযায়ী দুই পাশে চাপ কি থাকবে, সমান থাকবে। তাহলে চাপ P যদি সমান হয়, বাম পাশের চাপ F1/A1, ডান পাশের চাপ কি, F2/A2। তাহলে এখান থেকে আমরা যেটা পাবো, F2 ইকুয়ালস টু F1 ইন্টু A2/A1। যেহেতু A2 গ্রেটার দ্যান A1, সেহেতু F2 গ্রেটার দ্যান F1 হবে।
তার মানে আমি যদি কোনো একটা জায়গায় দুইটা সিলিন্ডারকে সংযুক্ত অবস্থায় রেখে কোনো একটাকে চাপ দেই, অন্য জায়গায় যে আমি অ্যাকচুয়ালি বড় মানের একটা বল পাবো। এখন এইখানে বল আমি বড় পেলেও শক্তি কিন্তু চেঞ্জ হবে না। শক্তি কি থাকবে? দুই পাশে একই থাকবে। তাহলে বাম পাশে যদি জিনিসটা এলন সংকুচিত হয় আর এখানে L2 প্রসারিত হয়, কৃতকাজ দুই পাশে সমান হবে। ডাব্লু ইকুয়ালস টু ডাব্লু, দুই পাশের কৃতকাজ বা শক্তি সমান। তাহলে F1 L1 ইকুয়ালস টু F2 L2 হবে। তো আমরা আসলে এইখান থেকে যে জিনিসটা বুঝতে পারি সেটা হচ্ছে, একটা ভারী বস্তুকে আমি যদি বল দিতে চাই, তুলে ফেলতে চাই, তখন আমার অ্যাকচুয়ালি প্যাসকেলের সূত্রটা ব্যবহার করলেই হয়ে যাবে। এবং এটাই লিভারের ক্ষেত্রে যান্ত্রিক সুবিধা আকারে কাজ করে। সো আপনারা এটা পড়ছেন, তাহলে যদি পড়ে থাকেন চলেন আমরা এইটাকে একটু ম্যাথমেটিক্যালি প্রকাশ করি। আমি আপনাদেরকে ম্যাথমেটিক্যালি এটা প্রকাশ করে দিই। একটা ম্যাথ করি আমরা। ম্যাথটা হচ্ছে, ধরেন এরকম একটা সিস্টেম, এই পাশের ক্ষেত্রফল A1, এটা 0.1 মিটার স্কোয়ার। এই পাশের ক্ষেত্রফল A2 হচ্ছে 1 মিটার স্কোয়ার। এইখানে একটা বস্তু রাখা আছে, এই বস্তুর ভর M। এই যে বাম পাশে বস্তু রাখছি, এই বস্তুর ভর M হচ্ছে 100 কিলোগ্রাম। তাহলে ডান পাশের বস্তুটিকে উপরে তুলতে হলে বাম পাশে প্রযুক্ত বল কত? দেখেন, ডানে 100 কিলোগ্রাম ভরের একটা বস্তু রাখছি, রেখে বাম পাশে আমি একটা বল দিয়ে ডানের বস্তুটাকে তুলে ফেলবো। সেক্ষেত্রে বাম পাশে প্রযুক্ত বল কত হতে হবে? একটা জিনিস খেয়াল করেন, এই যে বস্তুটা রাখছি, বস্তুতে যে প্রযুক্ত বল, ডানের যে প্রযুক্ত বল F2, এটা যদি বস্তুর ওজনের সমান না হয়, তাহলে কি বস্তু উপরে উঠবে? উঠবে না। একটু খেয়াল করেন, আমার ডান পাশে যে বস্তুটা আছে, এই বস্তুটাকে যদি উপরের দিকে তুলতে হয়, মিনিমাম বস্তুর ওজনের সমান পরিমাণ বল প্রয়োগ করতে হবে। তাহলে বস্তুর ওজন কত? ভর M × G, 100 × 10, 1000 নিউটন বল দিতে হবে আমার ডান পাশে F2 তে। তাহলে F1 কত? এখন অলরেডি আমরা জানি দুই পাশে চাপ সমান, F1/A1 ইকুয়ালস টু F2/A2। এবার তাহলে F1 ইকুয়ালস টু F2 ইন্টু A1/A2। F2 হচ্ছে 1000, A1 হচ্ছে 0.1, A2 হচ্ছে 1। মাত্র 100 নিউটন বল বাম পাশে দিলে ডান পাশের বস্তুটা উঠে যাবে। সো প্যাসকেলের সূত্রটা ব্যবহার করে এইভাবে অ্যাকচুয়ালি এটাকে বলা হয় লিভারের যান্ত্রিক সুবিধা। এটা আমরা অ্যাকচুয়ালি এখানে ব্যবহার করতে পারছি। সো মোটামুটি আমাদের পদার্থের অবস্থায় এবং চাপে এই জিনিসপত্রগুলা নিয়ে টানাহেঁচড়া আছে। মানে আমি এখানে টানাহেঁচড়া না করি, আমরা পরের চ্যাপ্টারে চলে যাব। অ্যাকচুয়ালি আমাদের যে পরের চ্যাপ্টারটা আছে, পরের চ্যাপ্টারটা হচ্ছে বস্তুর উপর যে তাপের প্রভাব, সেটা আমি এখান থেকে আপনাদের কিছু জিনিসপত্র এখন দেখাবো, যে বস্তুর উপরে তাপের প্রভাবে কি কি জিনিসপত্র আসতে পারে সেটা আমরা একটু দেখি। সো বস্তুর উপর তাপের প্রভাবে আমি আসলে সবকিছুই আপনাদেরকে দেখাবো না। কিছু জিনিসপত্র যেগুলো আপনাদেরকে কনফিউজ করে, এই কনফিউজ জিনিসপত্রগুলা আমি আপনাদেরকে একটু ভেঙে ভেঙে বুঝিয়ে দিব। সো কনফিউশন দূর করবে এই টাইপ জিনিসপত্রগুলো দেখাবো আমি। এখন আপনাদের এই চ্যাপ্টারে বস্তুর উপর তাপের প্রভাবে যে জিনিসপত্রগুলো আছে, যে আমি এখানেও দেখতেছি, আপনাদের এই চ্যাপ্টারটা শুরুই করা হয়েছিল সেলসিয়াস, কেলভিন এবং ফারেনহাইট, এই তিনটা স্কেলের সম্পর্ক দিয়ে। যে সেলসিয়াস স্কেল, ফারেনহাইট স্কেল, কেলভিন স্কেল, এই তিনটা স্কেলের মধ্যে সম্পর্কটা কি ছিল। সো সম্পর্কগুলো আমরা জানি, আমরা ওখান থেকে যাত্রা শুরু করি। সো আমরা একটু নতুন চ্যাপ্টার এখানে শুরু করতেছি, সেটা হচ্ছে বস্তুর উপরে তাপের প্রভাব। বস্তুর ওপর তাপের প্রভাব।
এখানে প্রথম জিনিসটা ছিল সেলসিয়াস, ফারেনহাইট ও কেলভিন স্কেলের মধ্যে সম্পর্ক। এটা ছিল আপনাদের বইয়ের প্রথম জিনিস। এখন এই যে আপনাদের বই ইকুয়েশনটা লিখছে এইভাবে, টিসি মানে টেম্পারেচার ইন সেলসিয়াস ডিভাইডেড বাই 100 - 0। আমি বইয়ের ইকুয়েশনটা আগে লিখি, টি এফ ফারেনহাইটের যে টেম্পারেচার ডিভাইডেড বাই 212 - 32, টি ইন কেলভিন -273 ডিভাইডেড বাই 373 - 273। এখন আমি এইটাকে ভেঙে দেখেন কি করে ফেলছি, একটু খেয়াল করেন। টিসি ডিভাইডেড বাই 100 ইকুয়ালস টু টিএফ -32 ডিভাইডেড বাই 180 ইকুয়ালস টু টিকে -273 ডিভাইডেড বাই 100। এবার 20 দিয়ে ভাগ করে দেই, টিসি বাই 5 ইকুয়ালস টু টিএফ -32 ডিভাইডেড বাই 9 ইকুয়ালস টু টিকে -273 বাই 5। এই যে আমরা এখন এই ইকুয়েশনটাকে মনে রাখতে পারি। এখন এই ইকুয়েশন দিয়ে কি কি ম্যাথ হতে পারে সেই জিনিসপত্রগুলো আমরা দেখব। আমি শুরুতে আপনাদেরকে একটা কোশ্চেন করি, একটু ইন্টারেস্টিং একটা কোশ্চেন করব। সেটা হচ্ছে সেলসিয়াস স্কেলে তাপমাত্রার ধরেন পার্থক্য দেওয়া আছে, তাপমাত্রা দেওয়া নাই, তাপমাত্রার পার্থক্য দেওয়া আছে 20 ডিগ্রি সেলসিয়াস। তাহলে ফারেনহাইট স্কেলে তাপমাত্রার পার্থক্য কত হবে? আপনার ধরেন সেলসিয়াস স্কেলে তাপমাত্রার পার্থক্য দেওয়া আছে 20 ডিগ্রি সেলসিয়াস। ইন দ্যাট কেস ফারেনহাইট স্কেলে তাপমাত্রার পার্থক্য কত হবে সেটা আমাদের বের করতে হবে। চলেন আমরা বের করি। দেখেন, সেলসিয়াস স্কেলে তাপমাত্রার পার্থক্য 20 ডিগ্রি সেলসিয়াস হলে ফারেনহাইট স্কেলে তাপমাত্রার পার্থক্য কত? আমাদের এটা বের করতে হবে। এখন এইটা আমরা আসলে ম্যাথ আকারে করবো না, এটা বুদ্ধি দিয়ে করে ফেলবো, কনসেপ্ট দিয়ে করে ফেলবো। আমার সেলসিয়াস স্কেলে তাপমাত্রার পার্থক্য দেওয়া আছে 20 ডিগ্রি সেলসিয়াস, তাহলে ফারেনহাইট স্কেলে তাপমাত্রার পার্থক্য কত? এটা আমরা ম্যাথে যাব না, আমি কনসেপ্ট দিয়ে করাবো। আমি একটু বুঝিয়ে বলি আপনাদেরকে। ধরেন আমার হাতে একটা স্কেল আছে, এই যে একটা স্কেল, এই যে একটা স্কেল। স্কেলের একদিকে ইঞ্চিতে দাগ কাটা, আরেক দিকে কিসে দাগ কাটা? সেন্টিমিটারে দাগ কাটা। এখন খেয়াল করেন, এইখানে ইঞ্চিতে যদি আমি 3 ঘর বা 4 ঘর দেখি, তাহলে এটা হচ্ছে ধরেন সেলসিয়াসে তাপমাত্রার পার্থক্য। আর এইখানে তাহলে এটা ফারেনহাইট স্কেলে তাপমাত্রার পার্থক্য। এখন সেলসিয়াস স্কেলে যে ঘরগুলো আছে 0 ডিগ্রি থেকে 100 ডিগ্রি, তার মানে কি 100 ঘর। সেলসিয়াস স্কেলে কত ঘর? 100 ঘর। কিন্তু ফারেনহাইট স্কেলে কত ঘর আছে? 32 থেকে 212, 180 ঘর। আবার রিপিট করতেছি, আমার এটা একটা স্কেল, স্কেলের ধরেন একটা সেলসিয়াস স্কেল আর একটা হচ্ছে ফারেনহাইট স্কেল। তাহলে সেলসিয়াস স্কেলে যদি থাকে 100 ঘর, ফারেনহাইট স্কেলে কত আছে? 180 ঘর। তার মানে সেলসিয়াস স্কেলের 100 ঘর ফারেনহাইট স্কেলের কত ঘরের সমান? 180 ঘরের সমান। তাহলে সেলসিয়াস স্কেলের 20 ঘর ফারেনহাইট স্কেলের কত ঘরের সমান সেটা বের করলে অঙ্ক হয়ে যাচ্ছে। তাহলে চলেন দেখি, সেলসিয়াস স্কেলের 20 ঘর ইকুইভ্যালেন্ট টু 20 ঘর না, আগে 100 ঘর দিয়ে যাত্রা শুরু করি। সেলসিয়াস স্কেলের 100 ঘর ফারেনহাইট স্কেলের 180 ঘর। তাহলে সেলসিয়াস স্কেলের 20 ঘর ফারেনহাইট স্কেলের 180 ডিভাইডেড বাই 100 ইন্টু 20, 36 ঘর। তাহলে ফারেনহাইট স্কেলের তাপমাত্রার পার্থক্য 36 ডিগ্রি ফারেনহাইট। ফারেনহাইট স্কেলের তাপমাত্রার পার্থক্য 36 ডিগ্রি ফারেনহাইট।
আশা করি ইনশাল্লাহ এটা বুঝছেন আপনারা। এখন আসেন, এই জিনিসটা পড়ানোর পিছনে একটা উদ্দেশ্য আছে আমার, সেই উদ্দেশ্যটাই আসি। এখন দেখেন, হ্যাঁ, এইখানে আমরা যখন কিউ সমান এম এস ডেল থিটা করছি, একটা বস্তু কতটুকু তাপ গ্রহণ করবে বা বর্জন করবে, এটা আমরা তাপের ইকুয়েশন কিউ সমান এম এস ডেল থিটা ব্যবহার করছি, গৃহীত তাপ বা বর্জিত তাপ। এখন এই ডেল থিটা তাপমাত্রার পার্থক্য, তাপমাত্রার পার্থক্য ডিগ্রি সেলসিয়াস এ নেওয়া হোক বা ডিগ্রি কেলভিনে নেওয়া হোক না কেন, কোনো সমস্যা নেই। আমার কিউ সমান এম এস ডেল থিটা আমরা যখন করি, তখন যে ডেল থিটাটা আছে, এই ডেল থিটার ভ্যালুটা আপনি সেলসিয়াসে নেন বা কেলভিনে নেন, ডাজন্ট ম্যাটার, দুইটা একই থাকবে। কেন দুইটা একই থাকবে, এটা হচ্ছে কোশ্চেন। কারণ হচ্ছে একটা জিনিস খেয়াল করেন, টিসি ডিভাইডেড বাই 5 ইকুয়ালস টু টিকে মাইনাস 273 ডিভাইডেড বাই 5। এখন তাহলে এখান থেকে টিসি ইকুয়ালস টু টিকে, ওমা শেপ মডিফাইড হয়ে গেছে, তো টিকে মাইনাস 273, তো টিসি সমান টিকে মাইনাস 273 और টিকে ইকুয়ালস টু টিসি প্লাস 273। এখন খেয়াল করেন জিনিসটা, আমার সেলসিয়াসে তাপমাত্রার যে পার্থক্য, কেলভিনেও তাপমাত্রার পার্থক্য একই থাকবে। কেন? ধরেন আমার দুইটা তাপমাত্রা আছে, একটা হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস আর একটা হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস। তাহলে 20 ডিগ্রি সেলসিয়াসের জন্য কেলভিনে প্রকাশিত তাপমাত্রা কত? 20 প্লাস 273, 293। 30 ডিগ্রি সেলসিয়াসের জন্য 30 প্লাস 273 কত হয়? 303। তাহলে এই দুইটার মধ্যে যে ব্যবধানটা 10ই থাকতেছে না? এখানে ব্যবধান কত ছিল? 10 ডিগ্রি সেলসিয়াস, এখানে ব্যবধান কত আসতেছে? 10 কেলভিন। সো তাপমাত্রার পার্থক্য সেলসিয়াস এবং কেলভিন স্কেলে একই থাকে। সেলসিয়াস ও কেলভিন স্কেলে তাপমাত্রার পার্থক্য একই থাকবে। সুতরাং আলাদাভাবে এখানে আমাদের চিন্তা ভাবনা করার দরকার নাই। ওকে, এরপর এই চ্যাপ্টারে আপনাদের ছিল হচ্ছে পদার্থের যে তাপীয় প্রসারণ, সেই তাপীয় প্রসারণের সঙ্গে আলফা, বিটা এবং গামা সম্পর্কিত ছিল অ্যাকচুয়ালি। যে দেখেন, আলফা কি ছিল? আলফা ছিল দৈর্ঘ্য প্রসারণ সহগ, বিটা ছিল ক্ষেত্রফল প্রসারণ সহগ, গামা ছিল কি আয়তন প্রসারণ সহগ। এবং আপনারা পড়ে আসছেন যে আলফা, বিটা, গামার মধ্যে যে সম্পর্ক, বিটা সমান কি ছিল? 2 আলফা, গামা সমান 3 আলফা ছিল। তাহলে আলফা, বিটা, গামার মধ্যে এই সম্পর্কগুলো ছিল, এগুলো আপনারা পড়ছেন। অ্যাকচুয়ালি এখান থেকে আলফা, বিটা, গামার সম্পর্কগুলো জানা থাকলেই হবে। এমসিকিউ এ এবং ক্যালকুলেটর ছাড়া এখানে কোশ্চেন তৈরি করার সুযোগটা একটু কম। আমি এইখানে আপনাদেরকে আরো দুইটা জিনিস আছে, এই দুইটা জিনিসের কনসেপ্টগুলো আজকে আলোচনা করে ক্লাসটা শেষ করে দিব। কনসেপ্ট 1 নাম্বার কনসেপ্টটা হচ্ছে এই চ্যাপ্টারে, এইখানে কিউ সমান এম এস ডেল থিটা আমরা পড়ছি। আমি এখন আপনাদেরকে একটা সিম্পল কোশ্চেন করব। এই কোশ্চেনটা একটু চিন্তা করি। আমরা কিউ সমান এম এস ডেল থিটা পড়ছি, তার মানে কতটুকু তাপ কেউ গ্রহণ করবে বর্জন করবে সেটা এম এস ডেল থিটা থেকে আমরা বের করতে পারতেছি। এবার আমার প্রশ্নটা হচ্ছে, ধরেন পানি যখন বাষ্পে পরিণত হচ্ছে, ফুটতেছে, বা পানি যখন বরফ থেকে গলতেছে, তখন কি কিউ সমান এম এস ডেল থিটা আমরা ইউজ করি? করি না। আমরা তখন কি করি? সুপ্ত তাপ ব্যবহার করি, যে কিউ সমান হয় এম এল এফ করি, নাহলে কিউ সমান এম এল ভি করি। সো অলওয়েজ আমরা খেয়াল রাখবো, কিউ সমান এম এস ডেল থিটা শুধুমাত্র যখন অবস্থার পরিবর্তন হবে না তখন প্রযোজ্য। কিউ সমান এম এস ডেল থিটা কিন্তু সব সময় প্রযোজ্য না। কিউ সমান এম এস ডেল থিটা শুধু
মাত্র পদার্থের যতক্ষণ অবস্থা পরিবর্তন হয় না, মানে পানি পানি আছে তাহলে কিউ সমান এমএস ডেল থিটা ব্যবহার করা যাবে, কিন্তু পানি বরফ হচ্ছে বা পানি বাষ্পে পরিণত হচ্ছে তখন কিন্তু কিউ সমান এমএস ডেল থিটা হবে না। এটা খেয়াল রাখবেন যে অবস্থার যদি পরিবর্তন হয় তাহলে কিউ সমান এমএস ডেল থিটা প্রযোজ্য হবে না। অবস্থার পরিবর্তন না হলে যতক্ষণ পদার্থ একই অবস্থায় থাকবে কিউ সমান এমএস ডেল থিটা প্রযোজ্য হবে। এইটুকু মাথায় রাখতে হবে আপনাদেরকে। এখন আলফা বিটা গামা বললাম, এই চ্যাপ্টারে আরো একটা জিনিস আছে সেটা হচ্ছে স্থিতিস্থাপকতা। সো স্থিতিস্থাপকতায় কি ছিল, যে আপনি যখন একটা বস্তুকে টানতেছেন, টানলে বস্তুটা আবার আগের অবস্থায় ফেরত যাওয়ার চেষ্টা করতেছে, ওখান থেকে কিছু ধ্রুবক বের করা হয়েছিল, স্থিতিস্থাপকতার গুণাঙ্ক বের করা হয়েছিল, ইয়ং এর গুণাঙ্ক বের করা হয়েছিল। সো এই জিনিসগুলো হচ্ছে আপনার যখন স্থিতিস্থাপকতাটা পড়ছেন ওইখানে একক দৈর্ঘ্যে কতটুকু পরিবর্তন হয়েছে বা একক আয়তনে কতটুকু পরিবর্তন হয়েছে এই জিনিসগুলা ক্যালকুলেট করা হয়। সো যে সূত্রগুলো আছে সেই সূত্র অনুযায়ী হবে। অ্যাকচুয়ালি আজকের ক্লাসটা এখানে আমি শেষ করতেছি, 12:41 বেজে গেছে। পরবর্তী ক্লাসে আসলে ইনশাল্লাহ আমি ইয়ং এর গুণাঙ্ক নিয়ে আরো টানাহেঁচড়া করব। আজকে আসলে ইয়ং এর গুণাঙ্ক নিয়ে টানাহেঁচড়া করতে যাচ্ছে না এই কারণে যে জিনিসটা বেশ সময় সাপেক্ষ ব্যাপার। এখন শুরু করলাম, অর্ধেক পড়ালাম না, তখন আপনাদের আবার মন খারাপ হয়। এনিওয়ে, অনেক কমেন্ট টমেন্ট দেখতেছি, 231 খান কমেন্ট হয়ে গেছে। আচ্ছা, অনেকেই এমএলএফ এর মানটা জানতে চাইছেন ভাইয়ারা এবং আপুরা। এল এফ মানে যেটা হচ্ছে গলনাঙ্কের জন্য যে সুপ্ততাপ 3,36,000। সো এটা আসলে একটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু। বইপত্রগুলোয় 3,34,000ও বলছে, সমস্যা নাই। 3,34,000 আপনাদের বই আছে, 3,34,000 ব্যবহার করেন। আর 3,36,000ও এইচএসসি তে এসে পড়বেন আপনারা। ওকে, এখন ক্লাস আজকের মতো এখানেই শেষ করতেছি, কিন্তু আপনাদের উদ্দেশ্যে কিছু সবক মানে হচ্ছে পড়ানোর পাশাপাশি তো কিছু উপদেশও দিতে হয়। সো কিছু উপদেশ ঝেড়ে দিই। এই যে সময়টুকু যাচ্ছে এই সময়টুকু কাজে লাগাতে শুরু করেন। এখন আপাতত তো হচ্ছে রোজা চলতেছে, রোজার মধ্যে ইবাদত বন্দেগী অবশ্যই যারা মুসলমান আমরা বেশি করব। সো ঈদের আগ পর্যন্ত ইবাদত বন্দেগী নিয়ে থাকেন ইনশাল্লাহ। কিন্তু আফটার ঈদ, এই যে ঈদটা হয়ে যাওয়ার পরে পড়ালেখা শুরু করে দেন ফুল থ্রোটলে। এইচএসসির পড়ালেখাটাও শুরু করে দিতে হবে আপনাদেরকে। কেন? কারণ যেহেতু এখন কলেজ ভর্তি কবে হবে ঠিক নাই, সেহেতু আপনাদের কলেজ ভর্তির প্রিপারেশন তো সানরাইজের সঙ্গে নিচ্ছেনই। সানরাইজ আপনাদের সবসময় মানে আমার বেশ ভালো লাগছে সানরাইজের এই যে অনলাইনে এত এত ক্লাস নেওয়ার ব্যাপারটা। মানে আমার বেশ পছন্দ হয়েছে যে সানরাইজ খুব সুন্দর মতো আপনাদেরকে গুছিয়ে দিচ্ছে। কিন্তু আপনাদের এটার পাশাপাশি একাডেমিক পড়ালেখাটাও শুরু করতে হবে। কেন শুরু করতে হবে? কারণ আপনি যদি এই সময়টাকে ইউটিলাইজ না করতে পারেন, যারা সময়টুকু ইউটিলাইজ করে ফেললো তারা কিন্তু আগায় গেল। সুতরাং আপনি কেন পিছিয়ে যাবেন? পিছিয়ে না যাওয়ার জন্য কি করতে হবে? একাডেমিক পড়ালেখাটা আপনারা ঈদের পরে আস্তে আস্তে শুরু করে দিয়েন। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি সবগুলোই টুকটাক শুরু করেন। কারণ একেবারে যদি শুরু না করেন, পড়ালেখার যদি কোনো স্পিড বা পেস না থাকে, তখন যে দেখা যাবে আপনি অনেক পিছিয়ে পড়বেন, পড়াটা শুরু করতে আপনাকে বেগ পাইতে হবে। ঠিক আছে? ওকে, সবে ইনশাল্লাহ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বেশি বেশি ইবাদত করবেন, আল্লাহ তাআলাকে ডাকবেন। আল্লাহ তাআলা ইনশাল্লাহ আমাদের সবাইকে সাহায্য করবেন। সো তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।